গুড আফটারনুন। তো এখন 12টা পার হয়ে গেছে। গুড আফটারনুন। তো এখন 12টা পার হয়ে গেছে, এইমাত্র স্নান করে উঠলাম। তবে আমার রান্নাবাড়ি কিচ্ছু হয়নি। আজকে হচ্ছে শনিবার, আর শনিবার তো নিরামিষই রান্না হবে। আমি স্নান করে এসে রীতিমতো ঘামছি। আসলে ময়শ্চারাইজার মেখেছি তো, আর ময়শ্চারাইজার মাখলে ভীষণ ঘাম হয়। যাই হোক, স্নান করতে যাওয়ার আগে সব সবজি কেটে মশলা টশলা সব রেডি করে ধুয়ে গেছি, যে এসেই রান্না বসিয়ে দেবো। ছাদ ভর্তি জামা কাপড় রয়েছে, কারণ সকাল থেকে প্রচুর জামা কাপড় কেচেছি, ওইগুলো তুলতে যাব। তবে আজকে কি কি রান্না করব, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। তো চলুন সেগুলো আগে দেখে আসি। এদিকে আমি সব কিছু গুছিয়ে ধুয়েই গেছি। এই যে ভাতটা আমি এইমাত্র বসালাম, আর এদিকে আজকে পনির করব। এই যে ফুলকপি আর আলু দিয়ে পনির করব, আর তার সঙ্গে একটু উচ্ছে ভাজা করব ভাবছি। আর এদিকে এই যে একদম মশলা রেডি করা রয়েছে। ওদিকে ভাতটা বসিয়ে সোজা চলে এসেছি ঘরে। সকালে যখন সব জামা কাপড় কাচাকুচি করেছি, তখন আর বেড কাভারটা পাতিনি। ভাবলাম স্নান করে এসেই একটা কাঁচা ধোয়া বেড কাভার বের করে পেতে নেব। এইদিকে একটা কাঁচা বেডশিট বের করে নিয়েছি বিছানোর জন্য, আর ওদিকে তবে তার আগে আমি একটা কাঁচা ধোয়া পরিষ্কার পাপোশও এনে রেখে দিয়েছি, কারণ আমি যেদিনকে বেড কাভার চেঞ্জ করি সেদিনকে কাঁচা পাপোশগুলোও পাতি, মানে পাপোশটাকেও আমি চেঞ্জ করে দিই। অনেকদিন পর এই বেড কাভারটা পাচ্ছি, আর ঘুরিয়ে ফিরিয়ে বেড কাভার পাতলে আমার ভীষণ ভালো লাগে। মাঝে দুটো দিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ ভাইফোঁটা ছিল মাঝে, আপনারা জানেনই। তবে আমি এবার আর ভাইফোঁটা দিতে পারিনি। তবে অবশ্যই খাওয়া দাওয়া তো ছিলই। বাবা মা ভাই সবাই আমাদের বাড়িতে এসেছিল, অনেক খাওয়া দাওয়া হয়েছে, মজা হয়েছে। তবে যেহেতু ফোঁটা দিইনি, তো সেই কারণে আর ভিডিও শ্যুট করিনি। তবে পরে ভাবছিলাম একটা শর্টস তো তুলে রাখতেই পারতাম। বাড়িতে সবাই এলে বা আমি বাইরে কোথাও গেলে, আমি জানি না কেন আমি ভিডিও তুলতে খুব একটা বেশি কমফোর্টেবল বোধ করি না। আর সেই কারণে আমার বাইরে কোথাও গেলে বা বাড়িতে কেউ এলে ভিডিও আমি সেইভাবে তুলিও না। তবে বাইরে কোথাও গেলে বা বাড়িতে লোকজন এলে, বিশেষ করে স্পেশাল মুহূর্তগুলো, আমি ভেবেছি এখন থেকে একটা শর্টস হলেও তুলে রাখবো, মানে মিনি ব্লগ আর কি। তো সেটা দিলেও আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আমার গত ভিডিওতে মিনাশ্রী অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, তোমার ছেলেকে তোমার ভাই মনে হচ্ছে। এই কথাটা আমি এর আগেও অনেক কবার শুনেছি। যাই হোক, আসলে আমার ছেলে বয়স অনুযায়ী ও অনেক বেশি লম্বা হয়ে গেছে। আমাদের পুরো পরিবারের মধ্যে ও এখন সব থেকে বেশি লম্বা। ও ক্লাস 9-এ পড়ে। ওকে দেখলে সহজেই কেউ বুঝবে না যে ও ক্লাস 9-এ পড়ে। আর আমার গত ভিডিওতে পূজা মণ্ডল কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে তোমাকে। ছেলে মেয়েরা দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমাদের। তোমার ছেলে আর তোমাকে মনে হচ্ছে ভাই আর দিদি। যেমন আমি আর আমার মেয়ে যদি একসাথে বেরোই, সবাই বলে মা মেয়ে মনে হচ্ছে না, দুই বোন মনে হচ্ছে। আমার 18 বছর বয়সে আমার মেয়ে হয়েছে, মেয়ের 11 বছর। কত বড় হয়ে গেল। যাই হোক, তোমাকে সুস্থ দেখে ভালো লাগছে। ভালো থেকো, নিজের যত্ন নিও। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তুমিও আমার খুব ভালোবাসা নিও, আর খুব ভালো থেকো। তুমি একদমই ঠিক কথা বলেছ যে ছেলেমেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমার তো আজও মনে হয় এই কদিন আগে নার্সিং হোম থেকে নিয়ে এলাম, কত তাড়াতাড়ি কত বড় হয়ে গেল। আমি তো ছোটবেলাকার ছবিগুলো এখনো দেখি আর ভাবি এই তো কিছুদিন আগেকার ঘটনা। আর আমরা যেহেতু খুব অল্প বয়সে মা হয়েছি, সন্তানের সঙ্গে সঙ্গে আমরাও বাড়ছি। সেই কারণেই হয়তো তাদের আর আমাদের বয়সের মধ্যে খুব একটা বেশি ফারাক মনে হয় না। আর এর আগের ভিডিওতে পায়েল দিদিভাই কমেন্ট করেছে, সেজে গুজে তোমায় খুব সুন্দর লাগছিল দেখতে, তোমার ছেলেও খুব মিষ্টি। থ্যাংক ইউ দিদিভাই।
আর এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে তোমায় বোনু, মোমবাতিগুলো নতুন দেখলাম, খুব সুন্দর। বাবু আর বিজয় দাকে এই প্রথম একসাথে দেখলাম, মনটা ভরে গেল। বাবু বড় হয়ে গেল, তবে তোমার মতোই খুব মিষ্টি। থ্যাংক ইউ দিদিভাই। তোমরা ওকে ভালোবাসা দিও আর আশীর্বাদ করো যাতে ও খুব ভালো মানুষ হয়। আর তুমি ওই মোমবাতিগুলোর কথা বলেছো, সত্যিই গো, মোমবাতিগুলো ভীষণ ভালো। এক তো অনেকক্ষণ ধরে জ্বলে থাকে, যেহেতু মোমগুলো গলে গলে ওই বাটির মধ্যেই আবার কালেক্ট হয়। আর তার পাশাপাশি খুব বেশি নোংরা হয় না, ঘর বাড়িগুলো ভীষণ ভালো থাকে। আর এর আগের ভিডিওতে সুলতা মুখার্জি দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছিল তোমাকে, আর তুমি এমনিতেই সুন্দর, তোমাকে সাজতে লাগবে না। তোমার ছেলে তো তোমার থেকেও অনেক লম্বা গো, আর তোমার লাঞ্চ থালি দেখে লোভ লাগছিল। ভালো সুস্থ থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার অনেক ভালোবাসা নিও। আর হ্যাঁ গো, ও আমাদের সবার থেকে খুব বেশি লম্বা হয়ে গেছে। যাই হোক, এদিকে ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি, তার পাশাপাশি ছাদের থেকে সব জামা কাপড়গুলো তুলেও নিয়ে এসেছি। আর যে যে জামা কাপড়গুলো একটু ভেজা ছিল সেগুলো উল্টে দিয়ে এসেছি। বিশেষ করে জিন্স টিন্সগুলো না একটু মাজার কাছে, মানে কোমরের কাছে একটু ভেজা থাকে, তো সেগুলো একবার উল্টে দিলেই, বেশি না ঘন্টাখানিকের মধ্যেই শুকিয়ে যাবে, পরে তুলে নিয়ে আসবো। ছাদে এত রোদের তাপ, এখন ওই 12:30 পৌনে একটা মতো হয়তো বাজে। এত রোদের তাপ বাবা, সে আমি ওপর থেকে এসেই একেবারে ঘেমে চেমে অস্থির হয়ে গেছি। যাই হোক, একটু ফ্যানের নিচে বসে একটু জল খেয়ে তারপরে এই যে রান্নাঘরে ঢুকেছি। আজ তো শনিবার, আর শনিবার মানেই হচ্ছে নিরামিষ রান্না। আর আমাদের বাড়িতে নিরামিষ মানেই হচ্ছে পনির রান্নাটা যদি করা হয়, এটা হচ্ছে শর্টকাটের রান্না। মানে সত্যি বলতে পনির করলে ওরা খুব ভালোভাবে খায়, বিশেষ করে আমার ছেলে। আমার ছেলে পনির খেতে ভীষণ পছন্দ করে, খাওয়া নিয়ে খুব ঝামেলা করে না, বিশেষ করে পনিরটা রান্না হলে। পনিরের বদলে যদি ডাল তরি তরকারি অন্য কিছু করা হয়, একবারের জায়গায় দুবার খেতে গেলেই ওদের একেবারে চোখ মুখ উল্টে যায়। তবে পনিরটা করলে খুব একটা ঝামেলা করে না, মানে খুব ভালোভাবে খেয়ে নেয়। ওই কারণেই নিরামিষের দিনগুলো বেশিরভাগই আমি পনিরটাই রান্না করি। যাই হোক, এদিকে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। আর এদিকে আলু আর ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি। একটু ভাপিয়ে নিলে বেশি ভালো হতো, তবে আজকে আর ফুলকপিটা ভাপিয়ে নিইনি। আজকেই বিজয় বাজার থেকে বড় বড় 3খানা একদম টাটকার ফ্রেশ ফুলকপি নিয়ে এসেছে। সেই কারণেই ভাবলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির করি, আর এটা তো খেতে খুব ভালো হয়। ছেলে বলছিল না তুমি শুধু আলু দিয়ে করো, ও আবার ফুলকপি খুব একটা খায় না। তবে আমি বললাম না, একসঙ্গেই করি, তাহলে তরকারিটাও তো খাওয়া হবে, সবজি তো খাওয়া দরকার। যাই হোক, এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা উপরও দিয়ে দিয়েছি। এবার মাঠটা ঝরে গেলে তারপরে ভাতটা তুলে রাখবো। এখন তো সবে নতুন নতুন ফুলকপি উঠছে, আর এই সত্যি বলতে এই ফুলকপিগুলো না অতটাও টেস্ট না। আর কিছুদিন পর যে ফুলকপিগুলো হবে সেগুলোর স্বাদ অনেক ভালো হবে। এই ফুলকপিগুলো না দেখতে যতই ফ্রেশ আর টাটকা মনে হোক না কেন, স্বাদের দিক থেকে কিন্তু অতটাও ভালো না। আর এগুলো না ভীষণ শক্ত, বিশেষ করে এই ডান্টিগুলো তো গলতেই চায় না রান্নার মধ্যে দিলে। এখনো তো ফুলকপির সিজন আসেনি, আর এই ফুলকপিগুলোতে মনে হয় অনেক পরিমাণে সার দেওয়া হয়, যেই কারণেই হয়তো এরকম হয়। আর কিছুদিন পরে যখন একেবারে শীতের যে ফুলকপিগুলো উঠবে, সেগুলো আবার তরকারির মধ্যে দিলে একেবারে গলে যায়। তো যাই হোক, তাও একটু খেতে বেশি ভালো লাগে। অঘ্রাণ মাস পড়লে যখন হালকা শীত পড়া শুরু হবে, তার সঙ্গে মটরশুঁটিও উঠবে, তো সেই সময়টা না ফুলকপিগুলো খেতে বেশ ভালো লাগে। আর তারপরে আবার শেষের দিককার ফুলকপিগুলো আর খেতে ভালো লাগে না, ওইগুলোর মধ্যে তো আবার পোকা আর পোকা হয়ে যায়, সেগুলো অতটা ভালো লাগে না। তবে ওই শীতের শুরুতেই যে ফুলকপিগুলো পাওয়া যায়, সেইগুলো খেতে ভীষণ ভালো লাগে। বিজয় তো আমাকে কবে থেকে বলছে যে বাজারে যেন অনেক বাঁধাকপি পাওয়া যায়, বাঁধাকপি নিয়ে আসবো। আমি বলছি না, বাঁধাকপি নতুন আলু উঠুক, তার সঙ্গে মটরশুঁটি উঠুক। মটরশুঁটি আর নতুন আলু ছাড়া বাঁধাকপি অতটা টেস্ট হয় না। শীতের জিনিস শীতে খেতেই বেশি ভালো লাগে। আর এই এখনকার বাঁধাকপি ফুলকপি দিয়ে না কেমন একটা ভটকা গন্ধ হয়, বিশেষ করে দেখবেন বাঁধাকপি দিয়ে একটা কেমন যেন একটা ভটকা গন্ধ হয়। তবে শীতের শুরুতে যে বাঁধাকপিগুলো পাওয়া যায় একদম সবুজ, সেই বাঁধাকপিগুলো খেতে ভীষণ ভালো লাগে। একদম সবুজ হবে, তার সঙ্গে ঠাসা হবে, ফ্রেশ টাটকা, সেগুলো দিয়ে অত গন্ধ টন্ধ হয় না। আর সেই বাঁধাকপিগুলো ঘন্ট করলে খুব ভালো লাগে খেতে। ঘন্ট, পকোড়া, কত কিছু করা যায়, সেগুলো খেতে খুব ভালো হয়। যাই হোক, এদিকে পনিরটাকে খুব ভালো করে ভেজে গরম জলে চুবিয়ে রেখেছি। আর এদিকে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটাকে খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে
ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে ফুলকপি আর আলুটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু মিষ্টিও দিয়েছি, কারণ নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে খেতে। আর এই তরকারির মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, 1 ইঞ্চি আদা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে 1 চামচ মতো জিরে দিয়েছি, 1/2 চামচ ধনে দিয়েছি, আর তার সঙ্গে আমি দিয়েছিলাম এর মধ্যে 1 চামচ পোস্ত আর 1.5 চামচ মতো চারমগজ দিয়েছিলাম। তো সেটা দিয়েই সবকটা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে। তারপরেই মশলাটা কষিয়ে দেখলেনি কিভাবে রান্না করলাম। এদিকে আমার আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে খেতে খুব ভালো হয়, তরকারিটা আরও একটু ঘন হয়ে যায়, যেহেতু এর মধ্যে পোস্ত আর চারমগজ দেওয়া থাকে তার জন্য আরও বেশি ভালো খেতে হয়। নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, আর এদিকে এই যে ভাতও বেড়ে নিয়েছি। আজকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিল, 1:30টা পার হয়ে গেছিল। তো যাই হোক, খাবার বেড়ে নিয়েছি, তো চলুন খেয়ে নিই। গুড ইভিনিং। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন ওই 5:30 মতো বাজে। আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এসেছি। তো এইদিকে আমি সন্ধ্যা দিচ্ছি, সন্ধ্যা দিয়ে অনেক কাজ রয়েছে। ওবেলা যে জামা কাপড়গুলো সব গুটিয়ে রেখেছিলাম সেগুলো এখন ভাঁজ করে গোছাতে হবে। এদিকে সন্ধ্যা টন্ধা দিয়ে ওরা বাবা আর ছেলে বেরিয়ে গেল, মানে বাবুর পড়া ছিল, বাবু পড়তে গিয়েছে, বিজয়ও বেরিয়ে গেছে। আর এদিকে এই যে আমি আমার কাজে বসে পড়েছি। ওবেলার সব জামা কাপড়গুলো তো আমি বাকেটে করে রেখে দিয়েছিলাম, এগুলো সব এবার গুছিয়ে ওয়ার্ড্রপে তুলে রাখবো। ইদানিং আমি সন্ধ্যাবেলাতে চা খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি, খাই না বললেই চলে। যেদিন খুব ইচ্ছা হয় সেদিনকেই খাই, তাছাড়া বেশিরভাগ দিন না খাওয়ারই চেষ্টা করি। তবে আমার মনে হচ্ছে আমি সন্ধ্যাবেলাটা চা না খেয়েও চলতে পারবো। শীত পড়লে কি হবে বলতে পারছি না, তবে এই যে সকালবেলাটা না আমি চাটা ছাড়তে পারছি না। কি করা যায় বলুন তো? সকালে ঘুম থেকে উঠে 1 কাপ গরমা গরম চা না হলে আমার যেন দিনের শুরুটাই হয় না। আমার গত ভিডিওতে পূর্ণা সাহানা কমেন্ট করেছে, দিদিভাই তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে, অনেক দিন তোমার ভিডিও মিস করেছি, যবে থেকে ভিডিও দেওয়া স্টার্ট করেছো তবে থেকে মনটা ভালো হয়ে গেল, আমার নামটা নিও তোমার ভিডিওতে। এই যে পূর্ণা, তোমার নামটা নিলাম। কেমন আছো অবশ্যই জানিও, আর খুব ভালো থেকো। আর আমার এর আগের ভিডিওতে নবিতা আরবি থেকে দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি তোমাকে খুব সুন্দর লাগছিল, জানো তো আমার ছেলেও আমার চেয়ে অনেক লম্বা, ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো, আমার অনেক ভালোবাসা নিও। আমাকে এর আগের একটি ভিডিওতে প্রিয়াঙ্কা বোস অ্যাকাউন্ট থেকে একটি মিষ্টি বোন কমেন্ট করেছে। তো সে লিখেছে, শুভ দীপাবলি দিদিভাই, তোমাকে ও তোমার পরিবারের সকলকে আমার তরফ থেকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানালাম। তুমি ঠিকই বলেছ, তুমি যখন ভিডিও দিতে না তখন খুব অপেক্ষা করে থাকতাম কবে তোমার ভিডিও আসবে, বারবার নোটিফিকেশন চেক করতাম, তবে বুঝতে পারছিলাম তোমার কোনো প্রবলেম হয়েছে তাই ভিডিও দিতে পারছো না। আর সত্যি তো, সব মায়েরাই তো চায় সন্তানরা ভালোভাবে থাকুক, নিজের যত্ন নিক, তাই জেঠিমা তোমাকে নিজের খেয়াল রাখতে বলেছে। কিন্তু দিদিভাই, তুমি নিজের শরীরকে ভালো রেখে প্লিজ ভিডিও দিও, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, অনেক কিছু শিখেছি তোমার থেকে, তোমার মতো নিট আর ক্লিনভাবে কাজ করতে আমিও খুব ভালোবাসি। অনেক সময় তোমার দেখানো রেসিপিগুলোও ট্রাই করি, ভালো হয়। যাই হোক, অনেক বড় হয়ে গেল কমেন্টটা, প্লিজ পড়ো, ভালো থেকো সকলকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমার অনেক ভালোবাসা নিও, তুমিও ভীষণ ভালো থেকো। তোমাদের এত মূল্যবান সময়ের থেকে সময় বের করে তোমরা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো, এত ভালোবাসা দাও, আর এই যে এত বড় বড় এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, সত্যি বলতে মন ভালো হয়ে যায় তোমাদের এই কমেন্টগুলো পড়লে। আর আমি তো বলেইছি, তোমাদের ভালোবাসা যতদিন এই রকমই থাকবে আমি ভিডিও দেওয়া বন্ধ করবই না। আমি ভীষণ পরিমাণে একটা ঘরকুনে মেয়ে, ঘরের মধ্যেই আমার বেশিরভাগ সময়টা কেটে যায়। আমি গুছিয়ে সংসার করতে ভীষণ পছন্দ করি। আমার তেমন একটা বাইরের জগৎ নেই বললেই চলে, বাইরে সেরকম লোকজনের সঙ্গে আমার ওঠা বসা নেই। তবে ঘরের চার দেয়ালে থেকেও যে আমি কতগুলো মানুষের সঙ্গে যুক্ত রয়েছি
সেটা তোমাদের এই কমেন্টগুলো পড়লেই বোঝা যায়। যাই হোক, তোমরা সবাই আমার অনেক ভালোবাসা নিও এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। এদিকে আমার সব জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এবার সব ওয়ারড্রপে গুছিয়ে রাখবো। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।